হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। তোমরা জানো প্রতিদিন বেলা 12টায় আমাদের ইংলিশ গ্রামার চলছে এবং ইংলিশ গ্রামার ভোকাবুলারি ক্লাস, এবং রাত্রি 8টা থেকে অধ্যায়ভিত্তিক আমাদের জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে ক্লাস চলছে। আজকে আমাদের অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের সেট নাম্বার 4-এ আমরা আলোচনা করব বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম নিয়ে। আমাদের এর আগে 3টা ক্লাস কিন্তু হয়েছে, সেটা আমি আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি প্রত্যেকের সুবিধার জন্য। তোমরা প্লেলিস্টে গেলে পরপর সেখানে কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের মেন টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কেপি পরীক্ষাটা হবে কলকাতা পুলিশ, সেটা লেডি কনস্টেবল, তার পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের যে পরীক্ষা, এবং তার পাশাপাশি ফুড এসআই যে পরীক্ষার অলরেডি ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে মার্চের 16 এবং 17 তারিখে। প্রত্যেকটা পরীক্ষাতে যে জেনারেল স্টাডিজ পার্টটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে অধ্যায়ভিত্তিক আকারে প্র্যাকটিস করছি, যাতে করে তোমাদের প্রত্যেকের শেষ মুহূর্তে এসে প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যায়। তো আজকে বুদ্ধিজম থেকে প্রথম প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন হচ্ছে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? সিদ্ধার্থ মানে কার কথা বলা হচ্ছে? সিদ্ধার্থ মানে এখানে বলা হচ্ছে গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধের তো জন্ম থেকে নাম গৌতম বুদ্ধ ছিল না, তার নামটা ছিল সিদ্ধার্থ, তাই তো? এবার তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? লিচ্ছবি, কোল নাকি শাক্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। কবে? 563 খ্রিস্টপূর্বাব্দে, বিফোর ক্রাইস্ট। কোথায়? নেপাল। নেপালের কোথায়? নেপালের লুম্বিনীর একটি বিখ্যাত বাগানে। কবে? বৈশাখী পূর্ণিমায়। কোন গ্রামে? কপিলাবস্তু গ্রামে। কোন গ্রামে? কপিলাবস্তু গ্রামে কবে? বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন। তাহলে যে বিষয়গুলো আমরা জানলাম, সিদ্ধার্থের পরবর্তীকালে তিনি গৌতম বুদ্ধ নাম কেন হয়েছে সেটা নিয়ে আলোচনা করবোই আমরা পরবর্তীতে, তোমরা প্রত্যেকে জানো হয়তো সেটা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে একটি বৈশাখী পূর্ণিমার রাতে, এবং কপিলাবস্তুর কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন। তিনি ছিলেন শাক্য রাজবংশের সন্তান। তারপর আসবো, গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিলেন? কত বছর তপস্যা করেছিলেন? প্রায় 5 বছর, প্রায় 6 বছর, প্রায় 7 বছর, নাকি প্রায় 8 বছর? কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো, যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। তো গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রায় 6 বছর, অপশন নাম্বার বি, প্রায় 6 বছর। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তার বয়স যখন 35 হয়েছে, 35 যখন তার এজ হয়েছে, তার 35 বছর বয়সে তিনি কিন্তু টানা 49 দিন, 49 ডেজ, টানা 49 দিন তিনি ধ্যান করেছিলেন একটি গাছের নিচে বসে। বোধগয়ার একটি গাছের নিচে বসে, যেটাকে বোধিবৃক্ষ বলা হয়ে থাকে, আসলে যেটা হচ্ছে একটা পিপুল গাছ। সেই বোধিবৃক্ষের নিচে, বোধিবৃক্ষ কেন বলা হয়? কারণ সেই গাছের নিচে 49 দিন ধ্যান করে তিনি মানে বৌদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, সেই কারণে সেটাকে বোধিবৃক্ষ বলা হয়। কোথায়? সেটা বোধগয়াতে। ঠিক আছে। এবং সেখান থেকে তিনি কিন্তু, তার মধ্যে ট্রান্সফরমেশনটা হয়, তিনি তখন সেখান থেকেই সিদ্ধার্থ থেকে বুদ্ধ হন। এবং এই বুদ্ধ মানে কি? বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জাগ্রত জ্ঞান। ঠিক আছে। তাহলে অপশন এখানে আমার কোনটা সঠিক উত্তর হচ্ছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে 6 বছর, অপশন নাম্বার বি। তারপর আসবো, প্রকৃতপক্ষে বোধিবৃক্ষ হলো একটি কি গাছ? বোধিবৃক্ষ যেটার কথা আমরা বলছি বোধগয়ায়, যার নিচে কিনা তিনি 49 দিন কি করেছেন? ধ্যান করেছিলেন। কোথাকার? বোধগয়ার। ঠিক আছে। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কোন স্টেটে রয়েছে, কোন রাজ্যে রয়েছে বোধগয়া? ঠিক আছে, এটা তোমাদের একটা হোম ট্যাক্স থাকলো। বোধগয়া কোন রাজ্যে রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। সেটাকে আম গাছ ছিল, বট গাছ ছিল, পিপুল গাছ ছিল, নাকি তেঁতুল গাছ ছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সেটা হচ্ছে একটা পিপুল গাছ ছিল, অপশন নাম্বার সি। পরের নাম্বারে আসি, নাম্বার 4। গৌতম বুদ্ধের জন্ম হয় কবে? 486 খ্রিস্টপূর্বাব্দে, 526 খ্রিস্টপূর্বাব্দে, 566 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 586 খ্রিস্টপূর্বাব্দে? দেখো, এখানে না একটা তোমরা একটা জিনিস দেখবে, বিভিন্ন সোর্স থেকে দুটো ডেট পাওয়া যায়। একটা হচ্ছে 566, এই প্রশ্নে যেটা অ্যান্সার রয়েছে, আরেকটা হচ্ছে 563। 566 আর 563, এই দুটো সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে দুটো ডেট পাওয়া যায়। তা তোমরা দেখবে কোয়েশ্চেনে যদি এই প্রশ্নটা আসে, তাহলে কোন অপশনটা রয়েছে, দুটো অপশন একসাথে তো নিশ্চয়ই দিবে না। যদি 563 থাকে, এগুলো অ্যাকচুয়ালি আনুমানিক একটা তারিখ হিসাবে ধরে নেওয়া হয়, এগুলোর কোনো কনস্ট্যান্ট কোনো রিলেভেন্স, কোনো তথ্য নেই, সেই কারণে এরকম ডেটসগুলো কোথাও কোথাও বিভিন্ন সোর্সে কিন্তু চেঞ্জ থাকে। তো এটা 566 খ্রিস্টপূর্বাব্দে এই প্রশ্ন অনুসারে। আর 563ও কিন্তু বিভিন্ন সোর্সে
রয়েছে খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। নেক্সটে আসি নাম্বার 5, গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? হোম টাস্ক থাকলো এটা, আজকে আলোচনা করলাম, ঠিক আছে। কোন বংশে জন্মেছিলেন? লিচ্ছবি, হর্ষঙ্ক, অশ্মক নাকি শাক্য? হর্ষঙ্ক বংশের সাথেও এই গৌতম বুদ্ধের একটা যোগাযোগ ছিল, বা গৌতম বুদ্ধের ফিলোসফির একটা যোগাযোগ ছিল, সেটা আমরা আলোচনা করব। পরবর্তী একটা প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। নেক্সট আসবো নাম্বার 6, গৌতম বুদ্ধ মারা যান বা তিনি দেহ ত্যাগ করেন কোথায়? রামনগর, কৃষ্ণনগর, কুশীনগর, দেবীনগর। গৌতম বুদ্ধ কবে দেহ ত্যাগ করেন, মানে কোথায় দেহ ত্যাগ করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কুশীনগর। তো কুশীনগরে করেন কবে? 483 বিসিইতে বা 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, রাজগৃহে বুদ্ধের শিষ্য হন কে? রাজগৃহে বুদ্ধের শিষ্য কে হয়েছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার নাকি অজাতশত্রু? রাজগৃহে বৌদ্ধদেবের শিষ্য কে হয়েছিলেন? সঠিক উত্তর বিম্বিসার। এবং বিম্বিসারের পরবর্তী সম্রাট কে হন? বিম্বিসারের পরবর্তী সম্রাট হন অজাতশত্রু। বিম্বিসার কে ছিলেন? তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের একজন সম্রাট, যারা কোথায় শাসন করত? মগধ, যারা মগধে শাসন করত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এই বুদ্ধিজম বা এই বুদ্ধদেবের সময়কাল থেকে যেই প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু রাখছি তোমাদের সামনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল? আচ্ছা, এক্ষেত্রে আমরা অ্যান্সার তো নেবই, তার আগে বলে রাখি, দেখো টোটাল 4টা বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, টোটাল 4টে হয়, ঠিক আছে। এক এক সময় হয়, আগে অ্যান্সারটা নিয়ে নিচ্ছে, তারপরে 4টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তৃতীয় বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল? অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অশোকের আমলে। দেখো এখানে ভুল করলে হবে না, অশোক এবং কালাশোক দুজন কিন্তু আলাদা। কালাশোক ছিল শিশুনাগ বংশের রাজা, কিন্তু অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট, ঠিক আছে। তো আমরা আলোচনা করে নেব এবার দেখো একটা বিষয় বলে রাখি, প্রথম বৌদ্ধ সঙ্গীতি, ফার্স্ট বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছে? 483, 483-তে, 483 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছে? রাজগৃহ। তোমরা ইনফরমেশনগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। রাজগৃহতে হয়েছে। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। মহাকাশ্যপ ছিলেন হচ্ছে সভাপতি, ঠিক আছে। কার আমলে হয়েছে? অজাতশত্রুর আমলে হয়েছে, অজাতশত্রুর আমলে হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম বৌদ্ধ সংগীতি সম্পর্কে আমরা জানলাম, সময়কালটা ছিল 483 খ্রিস্টপূর্বাব্দ, হয়েছিল কোথায়? রাজগৃহে। মহাকাশ্যপ ছিলেন সভাপতি, কার আমলে হয়েছিল? অজাতশত্রু। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বৌদ্ধ সংগীতি সম্পর্কে জানবো। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? এটা হয়েছিল তার 100 বছর পর, 383 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হয়েছিল বৈশালী বিহারের, বৈশালীটা কোথায়? বিহার, ঠিক আছে। আচ্ছা, এবার সেই সময়কার সভাপতি কে ছিল? সভাপতি ছিল হচ্ছে সবকামী ছিলেন সভাপতি। আর কার সময় হয়েছিল? কালাশোক। কার সময় হয়েছিল? কালাশোকের সময়। কালাশোক কে ছিলেন? হর্ষঙ্ক বংশের, শিশুনাগ বংশের সম্রাট ছিলেন কালাশোক, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্পর্কে আমাদের প্রশ্নটা ছিল, তাহলে আমরা এটা জেনে যাচ্ছি কার আমলে হয়েছিল। এটা হয়েছিল কার আমলে? অশোক, মৌর্য সম্রাট অশোকের আমলে। কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল, ঠিক আছে, 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। তার সেই সময়কার কে ছিলেন? সভাপতি কে ছিলেন? মেঘ্গালিপুত্তস্ট্রিয়, ঠিক আছে, মেঘ্গালিপুত্ততীয়, ঠিক আছে। তো এটা আমরা জেনে গেলাম তৃতীয় সম্পর্কে। এবার আমরা আসবো চতুর্থ, চতুর্থ বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। এবার কিন্তু আর খ্রিস্টপূর্বাব্দ নয়, একটাই হয়েছিল, যেটা খ্রিস্টের জন্মের পরে হয়েছিল, সেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংগীতি। কোথায় হয়েছিল? কাশ্মীরে। কাশ্মীরে হয়েছিল। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। কার সময় হয়েছিল? কনিষ্ক, সম্রাট কনিষ্কের আমলে, কুষাণ বংশের সম্রাট কনিষ্কের আমলে। তো আশা করি 4টা বৌদ্ধ সংগীতি সম্পর্কে তথ্য তোমাদেরকে দিয়েছে, তোমরা নোট ডাউন করে নিয়েছো। এখান থেকে একটা কোয়েশ্চেন আসেই, প্রায় দেখা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটা হোম ট্যাক্স দিয়ে দিলাম।
আর আমি এটা বলছি না, এটা এক্ষুনি আলোচনা করলাম। চতুর্থ বৌদ্ধ সংগীতি 4 নম্বর যেটা ছিল সেটা কোথায় হয়েছিল সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? বৈশালী, রাজগৃহ, কাশ্মীর নাকি পাটলিপুত্র। ওকে, নেক্সট আসবে নাম্বার 10। চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব কে করেছিলেন? চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র, মহাকাশ্যপ নাকি যশ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বসুমিত্র, ঠিক আছে? আসলে এই কোয়েশ্চেনগুলো বারবার রাখার কারণটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা করিয়ে যেন ক্লাসেই এই কোয়েশ্চেনগুলো তোমাদের একদম রেডি হয়ে যায়, যাতে এই প্রশ্নগুলো তোমরা চোখের সামনে দেখলে অ্যান্সারটা চট করে ফেলতে পারো। আসবো নাম্বার 11। প্রথম বৌদ্ধ সংগীতের সভাপতি ছিলেন কে? যশ নাকি মহাকাশ্যপ নাকি মোগলিপুত্র ত্রিশ নাকি বসুমিত্র? প্রথমটার কে ছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, মহাকাশ্যপ। কোথায় হয়েছিল? রাজগৃহে। কবে হয়েছিল? 483-তে, তাই তো? নাম্বার 12। বৌদ্ধ সঙ্গীতের মোট সংখ্যা কত ছিল? কটা বৌদ্ধ সঙ্গীতি হয়েছে? আলোচনা করলাম আজকে, এটা রিভিশনটা হয়ে যাচ্ছে। 2, 4, 3 নাকি 5টা? বৌদ্ধ সঙ্গীতি কটা হয়েছিল? বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 4টা। অপশন নাম্বার বি, 4টা। একটা 483 খ্রিস্টপূর্বাব্দ, একটা 383 খ্রিস্টপূর্বাব্দ, একটা 250 খ্রিস্টপূর্বাব্দ, একটা 72 খ্রিস্টাব্দ। এরপর আসবো পরে নাম্বার, বুদ্ধের মূর্তি পূজার প্রচলন শুরু হয় কোন আমল থেকে? দেখো, গৌতম বুদ্ধের দেহত্যাগের পর তার কিন্তু যে ইয়ে থাকে, অনুগামীরা দুটো দলে ভাগ হয়ে যায়। এক দল একেবারেই কিন্তু ওই ভিক্ষুকের মতন জীবনযাপন করে, আরেকটা দল কিন্তু তারা বিভিন্ন লাক্সারিয়াস লাইফটাকেও বিলং করতে থাকে, দান ধ্যান নেওয়া, মূর্তি পূজা করা ইত্যাদিকে তারাও কিন্তু গ্রহণ করে। তো বুদ্ধদেবের মূর্তি পূজার প্রচলন শুরু হয় কোন আমল থেকে? নন্দ, মৌর্য, কুষাণ নাকি হর্ষঙ্ক আমল থেকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুষাণ আমল থেকে। এবং মনে রাখতে হবে এই সময় কিন্তু কুষাণ আমলেই এই সময় চতুর্থ বৌদ্ধ সংগীতটা হয়েছিল, ফোর্থ যেটা, সেটা কোথায় ছিল? কাশ্মীরে। তখনকার সম্রাট কে ছিলেন? সম্রাট কনিষ্ক। কোন বংশের? কুষাণ বংশের। ওকে, নেক্সট আসবো নাম্বার 14। গৌতম বুদ্ধের উপদেশগুলির বা উপদেশাবলীর সংকলনকে কি বলা হয়? সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক নাকি সুভদ্র পিটক? দেখো, আমরা জানি বুদ্ধ ধর্মের যে ইয়ে রয়েছে, ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক মানে 3টা পিটক: বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক। এটা কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা, তাই তো? তাহলে এবার বলতে হবে গৌতম বুদ্ধের উপদেশগুলোকে নিয়ে কোন পিটকটা লেখা হয়েছে? সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক নাকি সুভদ্র পিটক? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হচ্ছে সুত্ত পিটক, অপশন নাম্বার এ। আচ্ছা, এক্ষেত্রে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য। পিটক, এই যে কথাটা, পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। পিটক কথার অর্থ কি? ঝুড়ি বা পাত্র বা বাক্স, অর্থাৎ যার মধ্যে কোনো কিছু সঞ্চয় করে রাখা সম্ভব, সেটাকে বলা হচ্ছে পিটক। আচ্ছা, যেহেতু আমরা বাকি পিটকগুলো সম্পর্কে পড়লাম, সুত্ত পিটক সম্পর্কে আমরা জানলাম, যেটা গৌতম বুদ্ধের উপদেশগুলোকে নেওয়া হয়েছে। বিনয় পিটকটা কী তাহলে? বিনয় পিটক হচ্ছে সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের জন্য সন্ন্যাসের নিয়ম লেখা আছে। অর্থাৎ কেউ যদি বৌদ্ধ সন্ন্যাস নেয়, সেই সন্ন্যাস জীবনযাপনের নিয়মটা কি, সেটা বিনয় পিটকে লেখা রয়েছে। সুত্ত পিটকে গৌতম বুদ্ধের উপদেশের মধ্যে 10,000-এরও বেশি শিক্ষা লেখা আছে। কত বেশি? 10,000, 10K-রও বেশি, 10K প্লাস। আর অভিধর্ম পিটকটা কি? অভিধর্ম পিটকে 121 প্রকারের চিত্ত, 52 প্রকারের চৈতসিক, 18 প্রকারের রূপ ও নিদান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে অভিধর্ম পিটকে। অর্থাৎ 3টা পিটকেরই কিন্তু 3টা আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। যেমন আমরা যখন ইয়েটা পড়বো, যখন আমরা হচ্ছে তোমার ঋগ্বেদিক সিভিলাইজেশনটা পড়বো, যেখানে তোমার হচ্ছে ঋগ্বেদ, তারপর সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদের 4টা অংশ রয়েছে প্রত্যেকটা বেদের, এবং প্রত্যেকটা বেদের বিশেষ বিশেষ করে গুরুত্ব রয়েছে। সেগুলো কিছু কোন কোন বিষয়ের উপরে লেখা সেগুলো রয়েছে, সেগুলো যেমন জানতে হবে, এই বিষয়গুলো কিন্তু জেনে রাখতে হবে, ডিটেলসটা জেনে রাখতে হবে। দেখো, জেনারেল স্টাডিজ পড়তে হবে সবসময় ডিটেলসে, এটা মনে রাখবে। এমসিকিউ শুধু পড়ে কিন্তু হবে না, কিন্তু এমসিকিউটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, কিন্তু পড়তে হবে তোমাদেরকে ডিটেলসে, তাহলেই লং টার্মের জন্য সেই তথ্যগুলো কিন্তু মনে থাকবে। গৌতম বুদ্ধের উপদেশগুলি লেখা, গৌতম বুদ্ধের উপদেশগুলি লেখা বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, পালি ভাষায় নাকি প্রাকৃত ভাষায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পালি ভাষায়। কিন্তু যখন আমরা জৈন ধর্মে চলে যাব তখন সেটা কিন্তু প্রাকৃত ভাষা হয়ে যাচ্ছে, আমরা আগের ক্লাসেই পড়েছি। এরপর চলে আসবো প্রশ্ন নাম্বার 16, নির্বাণ।
নির্বাণ শব্দের অর্থ কি? যেরকম দেখো আমরা গৌতম বুদ্ধের যখন আমরা পড়বো তখন সেখানে চতুরাশ্রম পড়বো, আমরা সেখানে অষ্টাঙ্গিক মার্গ পড়বো। ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ যেখানে 8টা পথের কথা বলা হচ্ছে, চতুরাশ্রম যেখানে 4টা পথের কথা বলা হচ্ছে, এবং মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা যায়, দুঃখ নিবারণের পথ আছে, এবং দুঃখ নিবারণের পথ বলতে গিয়ে তিনি বলেছেন 8টা মার্গের কথা, 8 ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ, 8টা পথ, যেগুলো পালন করলেই একটা মানুষ কিন্তু জন্ম মৃত্যুর যে ঘেরাটোপ, জন্ম মৃত্যুর যে সার্কুলার প্রসেস সেটা থেকে ঊর্ধ্বে চলে গিয়ে তারা হচ্ছে মুক্তি লাভ করে। এই নির্বাণ শব্দের অর্থটা তাহলে কি সেটা বলতে হবে। নির্বাণ শব্দের অর্থই হচ্ছে মুক্তি লাভ করা, অর্থাৎ যেটাকে বলা হয় মোক্ষ লাভ। মোক্ষ লাভ, ঠিক আছে, স্যালভেশনে চলে যাওয়া, একেবারে স্যালভেশনে গিয়ে সেখান থেকে মোক্ষ লাভ করা। অপশন নাম্বার সি। নাম্বার 17, এটির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন নয়? বুদ্ধ, বৌদ্ধবিহার, ধম্ম নাকি সংঘ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বৌদ্ধ বিহার, অপশন নাম্বার বি। তার মানে এটা, এটা আর এটা, বুদ্ধ, ধম্ম এবং সংঘ, এটা হচ্ছে ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বুদ্ধ, ধম্ম এবং সংঘ। তার ত্রিরত্ন নয় কোনটা? ত্রিরত্নের অন্তর্গত নয় কোনটা? অপশন নাম্বার বি, বৌদ্ধ বিহার। আসবো নাম্বার 18-তে। মহাবীর জৈন বা মহাবীর জিন এবং গৌতম বুদ্ধ উভয়ই ছিলেন কে? ব্রাহ্মণ, ক্ষত্রিয় নাকি বৈশ্য? তারা উভয়ই কে ছিলেন? সঠিক উত্তর, তারা উভয় কিন্তু ক্ষত্রিয় বংশজাত, অর্থাৎ তারা কিন্তু উভয়ই মানে কোনো না কোনো রাজার বংশ থেকে এসেছিলেন। আমরা এর আগের দিন মহাবীর জৈনের সম্পর্কে পড়েছি, আজকে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে পড়লাম। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 19, জাতকের কাহিনী। জাতকের কাহিনীগুলি মূলত লেখা হতো প্রাকৃত ভাষায়, সংস্কৃত ভাষায়, পালি ভাষায় নাকি তামিল ভাষায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পালি ভাষায়। এবং মনে রাখবে বৌদ্ধ সময়কার বা বৌদ্ধ মানে লিটারেচারের বেশিরভাগই সব সাহিত্য কিন্তু পালি ভাষায় লেখা। আচ্ছা, এখানে বৌদ্ধ মানে গৌতম বুদ্ধ সম্পর্কে বেসিক্যালি আজকে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ ছিল। মনে রাখতে হবে আমরা যখন আগামীতে পাল যুগ সম্পর্কে পড়ব, আমরা সেই সময় কিন্তু গৌতম বুদ্ধর বিভিন্ন রকমের বুদ্ধদেবের পরবর্তীকালে, গৌতম বুদ্ধের পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের যে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশন সম্পর্কে জানবো, বিভিন্ন বৌদ্ধ বিহার, নালন্দা, তক্ষশিলা, এগুলো সম্পর্কে জানবো, বিভিন্ন চীনা পর্যটক, বিদেশি পর্যটকদের সম্পর্কে জানবো যেগুলো বৌদ্ধদেবের সঙ্গে রিলেটেড। আমরা যখন অশোক সম্পর্কে পড়তে যাব, আমরা যখন বিম্বিসার অজাতশত্রু সম্পর্কে পড়তে যাব, তখনও সেখানেও কিন্তু বুদ্ধদেবের মেনশন আসবে। আজকে বেসিক্যালি আমরা আলোচনা করলাম বৌদ্ধ সংগীতি এবং গৌতম বুদ্ধের জীবনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো, যার মধ্যে মহাপরিনির্গমন রয়েছে, মহাবিনিষ্ক্রমণ রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা আরও একটা টপিক আলোচনা করব, যেখানে যেহেতু আমরা টপিক ধরে ধরেই করছি রেগুলার ক্লাসেসগুলো, তো পরবর্তী ক্লাসে কী হবে সেটা আমরা টেলিগ্রামে জানিয়ে দেবো তোমাদেরকে। টেলিগ্রামের লিঙ্ক যে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা জয়েন হয়ে যাবে। খুব শীঘ্রই সেখানে একটা বড় মক টেস্ট নেওয়া হবে 100 নম্বরের, তো তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারবে সবাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।